বন্ধুরা নমস্কার। 4টি রাজ্যের বিধানসভার উপনির্বাচন, চ্যালেঞ্জের মধ্যে 5টি রাজনৈতিক দল, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং বিজেপি। 5টি রাজনৈতিক দলের সামনে চ্যালেঞ্জ আলাদা আলাদা কারণে, আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা কারণে। যে রাজ্যগুলোতে উপনির্বাচন হচ্ছে সে রাজ্যগুলো আপনারা অনেকেই জানেন: গুজরাট, পাঞ্জাব, কেরালা এবং পশ্চিমবঙ্গ। 4টি রাজ্যে 5টি কেন্দ্র, 5টি রাজনৈতিক দলের সংকট এবং চ্যালেঞ্জ। এবার আপনাদেরকে বলি যে কেন আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা কারণে রাজনৈতিক দলগুলো আপনার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। প্রথমে গুজরাটের কথা বলি। গুজরাটে 2টো কেন্দ্রে আপনার উপনির্বাচন হচ্ছে। একটা বিসাবাদার, যেখানে আম আদমি পার্টির এমএলএ ছিল, সেই এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। তিনি বিজেপিতে যোগ দেওয়ার কারণে সেখানে উপনির্বাচন হচ্ছে। এখন কথা হলো, এই উপনির্বাচনে আম আদমি পার্টি আবারও কি জিততে পারবে? যদি জিততে পারে তাহলে এটা প্রমাণিত হবে যে সেখানকার মানুষ, সেখানকার বিধায়কের আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াটাকে পছন্দ করেনি, মেনে নেয়নি। এটা আবার বিজেপির জন্য বেশ অস্বস্তিকর ব্যাপার হবে। আবার যদি বিজেপির ক্যান্ডিডেট জিতে যায় তাহলে বিজেপি বলতে পারবে যে এটা প্রমাণিত হয়েছে যে আম আদমি পার্টির প্রতি মানুষের আর কোনো আকর্ষণ নাই, কোনো সমর্থন নাই, তার কারণে ক্যান্ডিডেট মানে এমএলএ দলত্যাগ করায় মানুষ এটাকে সমর্থন করেছে, এ কথা বলতে পারবে। গুজরাটে আর একটা আপনার আসন হলো কাদি। এই কাদিতে বিজেপির বিধায়ক ছিলেন, তিনি মারা গেছেন। তার মারা যাওয়ার কারণে সেখানে আসনটি শূন্য হয় এবং উপনির্বাচন হয়। যদি সেখানে বিরোধীরা জিততে পারে তাহলে বোঝা যাবে যে গুজরাটের বিধানসভা নির্বাচন যেটা 2027-এ হওয়ার কথা, তার আগে বিজেপি সরকারের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। আর যদি বিজেপির ক্যান্ডিডেট জিতে যায় তাহলে বোঝা যাবে যে না, বিজেপির জনপ্রিয়তা সেখানে অক্ষুণ্ণ আছে। এ হলো আলাদা আলাদা কারণে গুজরাটে। এবার দেখি কেরালাতে যিনি মানে যে কারণে ইলেকশন হচ্ছে, সেখানে বাম সমর্থিত আপনার বা সিপিএম সমর্থিত নির্দল এমএলএ পদত্যাগ করেছিলেন। তার পদত্যাগ করার পরে এখন সেখানে উপনির্বাচন হচ্ছে। আর উপনির্বাচনটা চ্যালেঞ্জ সিপিএম এবং কংগ্রেসের উভয়ের কাছে। কেন? এক তো হলো কেরালাতে আগামী বছর প্রথম দিকে আপনার বিধানসভা নির্বাচন হবে, মোটামুটি 9-10 মাস বা 10 মাসের মতো মোটামুটি আছে। এর আগে সেখানে যদি আপনার বাম প্রার্থী যদি জিততে পারে তাহলে তারা বলতে পারবে বা তাদের কর্মীদেরকে তারা উজ্জীবিত করতে পারবে। কারণ লোকসভা নির্বাচনে সিপিএম এর রেজাল্ট খুব খারাপ হয়েছে কেরালাতে, কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হয়েছে। ফলে কংগ্রেস কেরালাতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, সিপিএম আশঙ্কিত কেরালায় ক্ষমতা হারানোর ব্যাপারে। কেরালাই এখন সিপিএম এর একমাত্র রাজ্য যেখানে তারা ক্ষমতায় আছে। কেরালা চলে গেলে তারা ভারতবর্ষের কোনো রাজ্যে শাসন ক্ষমতায় থাকলো না। ত্রিপুরা তাদের হাতে নাই, পশ্চিমবঙ্গ তাদের হাতে নাই। এখন কেরালা হলো সবেধন নীলমণি। এই সবেধন নীলমণিও যদি হাতছাড়া হয় তাহলে দলের ভবিষ্যতের জন্য এটা মানে কঠিন ব্যাপার। তার কারণে এই উপনির্বাচনেও তারা জেতার জন্য জান প্রাণ লড়িয়ে দিচ্ছে, এটা বোঝানোর জন্য যে না, তাদের জনসমর্থন এখনো তাদের হাতে আছে। আর কংগ্রেস চাইছে যে যে কোনো মূল্যে এই কেন্দ্রটাতে তারা যদি উপনির্বাচনে জয়ী হতে পারে তাহলে তারা বিধানসভা নির্বাচনের আগে মানসিকভাবে অনেকটা এগিয়ে যাবে। কারণ লোকসভা নির্বাচনে তো কংগ্রেস দারুণ রেজাল্ট করেছিল, এবার সেই ধারাটাকে অব্যাহত রাখতে হবে। এগুলো কেরালার কারণ। পাঞ্জাবে লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের আম আদমি পার্টির বিধায়ক মারা গেছেন। এখন সেই জায়গাতে নির্বাচন হচ্ছে। আম আদমি পার্টি পাঞ্জাবে ক্ষমতায় আছে, এখন একমাত্র পাঞ্জাবেই শাসন ক্ষমতায় আছে। কিন্তু লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির রেজাল্ট খুব বাজে হয়েছে। আম আদমি পার্টির ভগবান সিং মানের নেতৃত্বে আম আদমি পার্টি অনেকটা অহংকারী হয়ে উঠেছিল। তাদের মনে হয়েছিল যে তাদের জনপ্রিয়তা আকাশ সমান হয়ে গেছে, তারা একাই লড়াই করতে পারবে, তাদের কোনো সহযোগী দল ইন্ডিয়া অ্যালায়েন্সের দরকার নাই। তার কারণে পাঞ্জাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের মানে ছিল না আর কি। সেখানে আম আদমি পার্টি আলাদা করে লড়েছে, কংগ্রেস আলাদা করে লড়েছে।
আর বিজেপি আকালি দলেরা তো এনডিএতে তারা আলাদা আলাদা করে লড়েছে তারা। এবার দেখা গেছে নির্বাচনে কংগ্রেস দারুণ রেজাল্ট করেছে, আম আদমি পার্টি খুব বাজে রেজাল্ট করেছে। তো এই যে পরাজয়ের একটা গ্লানি, সেটা থেকে তাদের মুক্তি পেতে হলে এই সিটটা তাদের ফিরে পেতে হবে। আর কংগ্রেসের জন্য এটা চ্যালেঞ্জ এই কারণে যে কংগ্রেস যদি এই সিটটাতে জিততে পারে তাহলে তারা বলতে পারবে যে লোকসভা নির্বাচনের পরেও এখনো তাদের জনপ্রিয়তা অব্যাহত আছে, এবং 2027-এ যখন বিধানসভা নির্বাচন হবে তখন কংগ্রেস নিশ্চিতভাবে পাঞ্জাব দখল করবে। ফলে বিভিন্ন কারণে সেখানে আম আদমি পার্টির কাছে চ্যালেঞ্জ, কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ, সেখানে বিজেপি কিন্তু মানে আলোচ্য বিষয় না। এবার হলো পশ্চিমবঙ্গের কালীগঞ্জে তৃণমূল বিধায়ক মারা গেছিলেন, সুতরাং তৃণমূলের কাছে সিটটা ধরে রাখার লড়াই, আর বিজেপির কাছে আসনটা জয়ের লড়াই। এবার পশ্চিমবঙ্গেও মোটামুটি 9-10 মাস পরে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে এই উপনির্বাচন। এই পশ্চিমবঙ্গ এবং কেরালাতে যারাই জিতবেন না কেন তারা বেশি দিন এমএলএ হিসেবে বাবুগিরি দেখানোর সুযোগ পাবেন না, কারণ তারা যে এমএলএ হয়েছেন এটা ভাবতে ভাবতে দেখবেন বিধানসভা নির্বাচন চলে এসেছে। যারা জিতবেন বিধানসভা নির্বাচনে তারা যে আবারও টিকিট পাবেন তা কোনো গ্যারান্টি নাই। যদি তারা টিকিট পান তাহলে যে জিতবেন তার তো কোনো গ্যারান্টি নাই। এই নির্বাচনে জিতছেন বলেই পরবর্তী নির্বাচনেও জিতবেন সেটা গ্যারান্টেড না, বা তার দলও যে জিতবে সেটাও গ্যারান্টেড না। সুতরাং তারা অল্প সময়ের জন্য এমএলএ হচ্ছেন। এখন এখানে পশ্চিমবঙ্গে বিজেপি চাইছে যে বিধানসভা নির্বাচনের আগে তারা তাদের দলের কর্মীদেরকে টনিক দিতে। যদি বিজেপির ক্যান্ডিডেট জিততে পারেন তাহলে বিজেপি সারা পশ্চিমবঙ্গে এই বার্তাটা নিয়ে যাবে যে দেখো তৃণমূলের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং রাজ্যে বিজেপির সরকার গঠন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই আসনটা কালীগঞ্জটা তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছে, এই কথা বলে তারা তুফান তুলতে পারবে এবং দিল্লির নেতাদেরকেও তারা সাহস দিতে পারবে, আশ্বাস দিতে পারবে যে বাংলায় মানুষের মনের মধ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী হাওয়া চলছে এবং বিজেপির পক্ষে একটা বিরাট একটা জনসমর্থন উঠে, মানে সমর্থনের ঢেউ উঠেছে। এই কথাগুলো তারা বলতে পারবে, মোটিভেট করতে পারবে দিল্লির নেতাদের। কারণ দিল্লির নেতারা এখন এই মুহূর্ত পর্যন্ত যতটুকু খবর আছে পশ্চিমবঙ্গ সম্বন্ধে তারা ডিমোটিভেটেড হয়ে আছেন। তারা ধরেই নিয়েছেন যে পশ্চিমবঙ্গে মোটামুটি আরও 5-10 বছর তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো সম্ভব না, মমতা ব্যানার্জিকে সরানো সম্ভব না। কারণ আর পশ্চিমবঙ্গে বিজেপির মধ্যে এত অন্তর্কোন্দল, এত লাগালাগি, এত ঝামেলা যে সেগুলোকেও তারা সামাল দিতে পারছেন না, তার কারণে তারা ডিমোটিভেটেড হয়ে আছেন। এখন কালীগঞ্জ যদি জিততে পারে বিজেপি তাহলে তাদের মোটিভেট করার জন্য এটা একটা কাজে লাগবে। আর তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে তার কর্মীরাও কিন্তু অনেকটা মুষড়ে পড়বে যদি তারা এই সিটটাতে হেরে যান। তার কারণে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে। আর তৃণমূল কংগ্রেসের একটা জিনিস দেখা গেছে কি, যে সিপিএম যেমন প্রফেশনালি প্রত্যেকটা নির্বাচনকে, ছোট হোক বড় হোক, সে একেবারে পার্লামেন্ট থেকে ল্যাম্পস প্যাক্স পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনকে তারা সমান গুরুত্ব দিয়ে দেখতো যখন তারা শাসন ক্ষমতায় ছিল। এখন আর দেখার মতন তাদের কাছে শক্তি নাই বলে তারা দেখতে পারে না, তো দেখতো তৃণমূল কংগ্রেসও সেই রকমভাবে প্রত্যেকটা ছোট বড় নির্বাচনকে তারা সমান গুরুত্ব দিয়ে দেখে এবং তার কারণে কোনো উপনির্বাচনকে পর্যন্ত তারা হাতছাড়া করতে রাজি না। এর আগের উপনির্বাচন যেটা হয়ে গেছে কয়েক মাস আগে, সেটাতেও তৃণমূল কংগ্রেসের সেই রূপ দেখা গেছে, তার কারণে তারা সেখানে দারুণ রেজাল্ট করেছে। কিন্তু উপনির্বাচনের রেজাল্টকে কিন্তু আসলে রেজাল্ট বলা যাবে না, কারণ যখন যে রাজ্যে বিধানসভার উপনির্বাচন হোক না কেন সেই রাজ্যে যারা শাসন ক্ষমতায় থাকে তারা চেষ্টা করে সেখানকার পুলিশকে, প্রশাসনকে ব্যবহার করে, সরকারি ক্ষমতাটাকে ম্যাক্সিমাম ব্যবহার করে সেই আসনটাকে তাদের পক্ষে রাখতে। সেটা বিজেপির নেতৃত্বাধীন গুজরাট হোক, আম আদমি পার্টির নেতৃত্বাধীন পাঞ্জাব হোক, সিপিএম নেতৃত্বাধীন কেরালা হোক, অথবা তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ হোক, যেখানেই উপনির্বাচন হয় না কেন সেখানেই শাসক দল এক্সট্রা পাওয়ার ইউটিলাইজ করে বলে সাধারণ মানুষের মধ্যে ধারণা আছে, অভিযোগ আছে। সেই কারণে এখানে যারাই জিতুক না কেন, যদি শাসক দলের ক্যান্ডিডেট জেতে তাহলে তার পক্ষে ব্যাপক জনসমর্থন আছে, এটা কিন্তু সত্যি সত্যি কিন্তু বোঝা যাবে না। ফলে কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস জিতলে তার প্রভাব বিরাট
এ কথা বললে এটা মূর্খের স্বর্গে বাস করা হবে। বা কেরালাতে সিপিএম ক্যান্ডিডেট, বা বিজেপিতে গুজরাটে বিজেপির ক্যান্ডিডেট, বা পাঞ্জাবে আম আদমি পার্টির ক্যান্ডিডেট জিতলে বিরাট কিছু হয়ে গেছে এরকম ভাবলে এটা মূর্খতা হবে। বরং এই রাজ্যগুলোতে যদি যারা বিরোধী দলে আছে, যাদের কাছে ক্ষমতা নাই, যাদের কথায় পুলিশ উল্টোপাল্টা কাজ করে না, যাদের কথায় প্রশাসন উল্টোপাল্টা কাজ করে না, যাদের কথায় কোনো রকমভাবে অবৈধ কোনো কিছু করার সুযোগ থাকে না বলে ধারণা করা যায়, তাদের ক্যান্ডিডেট যদি জেতে, অর্থাৎ বিরোধী ক্যান্ডিডেট যদি জেতে, তাহলে বুঝতে হবে যে দম আছে। তার মানে বুঝতে হবে যে জনগণের মধ্যে বিরাট ক্ষোভ আছে এবং সেটাকে জনসমর্থন বলে ধরে নেওয়া যেতে পারে। তার কারণে 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন 5টি আলাদা আলাদা কারণে খুব গুরুত্বপূর্ণ এবং তার কারণেই এই নির্বাচনগুলোর দিকে সারা ভারত তাকিয়ে রয়েছে। 23শে জুন এই 5টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হবে। সেদিন বোঝা যাবে যে যে রাজ্যে নির্বাচন হচ্ছে সেই রাজ্যের শাসক দলের প্রতি মানুষ কতটা অসন্তুষ্ট, আর শাসক দলই বা কিভাবে কতটুকু রেজাল্ট করতে পেরেছে, সেগুলো দেখার জন্য 23 তারিখ মোটামুটি দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আবার আলোচনা হবে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।